ধরে নেওয়া হয় বাংলাদেশে অন্তত 4 কোটি মানুষ কোনো না কোনো লিভার রোগে আক্রান্ত। এই লিভার রোগীদের জীবনে রোজা এসেছে, তারা রোজা পালন করছে। এই রোজাতে সবথেকে বড় প্রসঙ্গ এসে যায় যে তারা কি খাবেন কি খাবেন না, কোনটি স্বাস্থ্যসম্মত কোনটি নয়, এই নানা বিষয়ে আমরা আলোচনা করব। আজকের আরোগ্য নিকেতনের বিষয় আমরা দিয়েছি রমজানে লিভার রোগীর খাদ্যাভ্যাস। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে দুজন স্বনামধন্য অতিথি উপস্থিত হয়েছেন। তাদের পরিচয় দেওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি আমাদের অনুষ্ঠানটি সহযোগিতা করছে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমাদের সঙ্গে আছেন ডাক্তার সাইফুদ্দিন নিসার আহমেদ, লিভার বিশেষজ্ঞ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির। সঙ্গে আরও আছেন ডাক্তার শায়লা নাসরিন, প্রধান পুষ্টিবিদ, শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট, মাতুয়াইল, ঢাকা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমি একেবারে শুরুতেই ডাক্তার সাইফুদ্দিন আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে লিভার রোগের পরিস্থিতি বা প্রেক্ষাপট বা কোন অবস্থায় আমরা আছি, এটির একটু ধারণা নিতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে একটি বড় সংখ্যক মানুষ লিভার রোগে আক্রান্ত, এবং এই লিভার রোগে আক্রান্তদের মাঝে বিভিন্ন ধরনের লিভার রোগে তারা আক্রান্ত। যেমন হেপাটাইটিস বি এবং সি ভাইরাসজনিত যে সমস্ত রোগ সেটা আছে। হেপাটাইটিস এ ভাইরাস, ই ভাইরাস, যেটা দিয়ে আমরা বলি যে সাধারণত জন্ডিস হয়, অ্যাকিউট হেপাটাইটিস যেটা জন্ডিস হয় সেটাতে আক্রান্ত হয়। এবং পাশাপাশি এবং হেপাটাইটিস বি এবং সি জনিত কারণে লিভার সিরোসিস হয়ে থাকে। আর গত বেশ কিছুদিন ধরে যে এই রোগটির প্রকোপ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ। বাংলাদেশের প্রায় 35 থেকে 40% লোক এই ফ্যাটি লিভার রোগে আক্রান্ত। সেই হিসাবে শুধু ফ্যাটি লিভারে এই আক্রান্ত মানুষের সংখ্যাই বাংলাদেশে প্রায় 4 থেকে 5 কোটি। তা কিন্তু আমরা যেটি বলি যে আমরা বলছি, চিকিৎসকরা বলে থাকেন যে ওভারঅল 4 কোটি মানুষ, কিন্তু এক ফ্যাটি লিভারে তো 5 কোটি মানুষ আক্রান্ত। তাহলে সেটির সংখ্যা তো আরও অনেক বেশি, তাহলে বেশি হবে। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। ডাক্তার শায়লা নাসরিন, আপনার কাছে জানবো যে শুধু লিভার রোগ তো আসলে নয়, এই রমজানে সব রোগীদের জন্য খাবারের প্রসঙ্গটি কত বেশি গুরুত্বপূর্ণ সেটি আগে জানতে চাই আপনার কাছে। চমৎকার প্রশ্ন। আসলে মানে রমজান মাসটা হচ্ছে আমাদের মুসলিম জাহানের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস, এবং আমরা কিন্তু বছরে 11 মাস একটা রুটিনে থাকি। শুধুমাত্র রমজান মাস, এক মাসে কিন্তু আমাদের অনেক পরিবর্তন আসে। তো প্রথমে আমি বলবো যে রমজান মাসে কিন্তু বিভিন্ন বয়সের কিন্তু রোজা রাখেন সবাই। তো সেক্ষেত্রে যারা, আমি অসুস্থতার কথা যাদের কথা বলবো, অনেক ধরনের পেশেন্ট থাকতে পারে। হাইপার টেনশন আছে, এখানে ফ্যাটি লিভারের পেশেন্ট আছে, বিভিন্ন রকম কিডনি ডিজিজে আছেন। তো অবশ্যই তাদের কিন্তু প্রথমে তাদের ডাক্তারকে দেখিয়ে দিতে হবে, এবং দেখিয়ে নিয়ে তারপর তারা রোজা রাখতে পারবেন কিনা সেই বিষয়ে একটু নিশ্চিত হতে হবে। আর এই যে দেখানোর কথা যে আপনি বলছেন, এই দেখানোর প্রবণতা একটি হচ্ছে চিকিৎসকদের কাছেই কতটুকু আছে আমি তার কাছে জিজ্ঞেস করব, কিন্তু পুষ্টিবিদদের আলোচনা তো অনেক বেশি প্রাসঙ্গিক। বাংলাদেশে এখন অনেক পুষ্টিবিদ হচ্ছে, ডায়েটিশিয়ান আছে, তাদের কাছেও কি আসলে রোগীরা কি যাচ্ছে কথা বলতে? খুবই মানে সময় হতাশাজনক, এটা খুব হতাশাজনক। তবে না, আগের চেয়ে কিন্তু বেড়েছে। আগে যেমন পুষ্টিবিদের প্র্যাকটিসটা কিন্তু খুব বেশি দিন না, তবে আমরা কিন্তু ভালো সাড়া পাচ্ছি, এবং মানুষ কিন্তু জানতে চায়। আর বিশেষ করে যদি সোশ্যাল মিডিয়ার কথা বলি, মাঝে মাঝে দেখা যায় যে নিজেরাই কিন্তু খাদ্য পরিকল্পনা করে বেশ বিপাকে পড়ে থাকেন। তো সেক্ষেত্রে একজন সঠিক জায়গায় যেতে হবে খাদ্য পরিকল্পনার বিষয়, এবং বিভিন্ন রোগ কিন্তু বিভিন্ন রকম, মানে একজন মানুষের কিন্তু খাদ্যাভ্যাস বা তার খাদ্য পরিকল্পনা কিন্তু অন্য থেকে আলাদা হবে, কারণ তার হাইট, ওয়েট থেকে শুরু করে তার রোগের ধরন, তার সুস্থতা আলাদা আলাদা। কাজে সে অনুযায়ী তাকে খাদ্য পরিকল্পনা করতে হবে। আর আজকে যেহেতু হেপাটোলজি প্রোগ্রাম, কাজে ফ্যাটি লিভারের প্রশ্নগুলো তো আসবেই। আর এই রমজান মাসে কিন্তু একটা মানে বড় সুযোগ হচ্ছে, যারা ফ্যাটি লিভারে আক্রান্ত সাধারণত তারা বেশিরভাগই একটু ওজন বেশি থাকে, আর রমজান মাসে কিন্তু এটা একটা সুযোগ হচ্ছে ওজন কমানোর। কাজে সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে কিন্তু অনেক কিছুই সম্ভব। আপনাকে ধন্যবাদ। ডাক্তার সাইফুদ্দিন, আমরা যদি একটু পর্যায়ক্রমে আসি যে হেপাটাইটিস বি এর ক্ষেত্রে এই সংখ্যাটি তো বাংলাদেশে অনেক বেশি, আমরা 90 লক্ষর কথা আসলে বলে থাকি, বা আরও কম বেশি হতে পারে। সেক্ষেত্রে কোন রোগীরা বি আক্রান্ত ঝুঁকিতে আছেন, রোজা রাখতে পারবেন না বা রাখাটা কষ্টকর হবে? ধন্যবাদ আপনাকে। হেপাটাইটিস বি আক্রান্ত রোগীদের আসলে রোজা রাখার ব্যাপারে একটা পর্যায় আছে। যারা ক্রনিক হেপাটাইটিস বিতে আক্রান্ত বা আমরা ক্যারিয়ার স্টেটে বলি, সেক্ষেত্রে তাদের রোজা রাখার ক্ষেত্রে কোনো রকমের ঝুঁকি নেই, এবং তারা যদি লিভার ফাংশন ঠিক থাকে, লিভার এনজাইমগুলো নর্মাল থাকে, তা নর্মাল লিমিটের মধ্যে থাকে, তাহলে তাদের রোজা রাখার জন্য কোনো রকমের ঝুঁকি নেই।
কিন্তু হেপাটাইটিস বি আক্রান্ত রোগীদের যারা জটিলতায় ভুগছেন, লিভার সিরোসিস জাতীয় জটিলতায় ভুগছেন, তাদের ক্ষেত্রে রোজা রাখায় কিছুটা ঝুঁকি আছে। তাও প্রাথমিক পর্যায়ে লিভার সিরোসিসে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে ঝুঁকিটা খুবই কম। তবে যদি লিভার সিরোসিস হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে একটা অ্যাডভান্স স্টেজে চলে যায়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে রোজা রাখার ক্ষেত্রে ঝুঁকি আছে। এবং তারা রমজানের আগে থেকেই যদি লিভারটা পরীক্ষা করিয়ে নেয়, পরীক্ষা করিয়ে তাদের লিভারের অবস্থাটা কী আছে সেই পর্যায়ে জেনে তারপরে তার রোজা রাখার সিদ্ধান্তটা নিতে হবে। একদম অ্যাডভান্স স্টেজে চলে যায়, যেমন যদি তার জন্ডিস থাকে, রক্তে বিলিরুবিনের মাত্রা বেশি থাকে, পেটে পানি আসে, বা রক্তবমি, কালো পায়খানা এই ধরনের সমস্যা হয়, বা অনেক সময় দেখা যায় যে লিভার সিরোসিসের রোগীরা আরও বেশি অ্যাডভান্স স্টেজে গেলে সেক্ষেত্রে এলোমেলো কথাবার্তা বলে, এই ধরনের যদি সমস্যা হয় তাহলে তাদের রোজা রাখার ঝুঁকিটা বেশি হয়ে যাবে এবং না রাখাটাই সেক্ষেত্রে ভালো হবে। সঙ্গে আমি একটু জানতে চাই যে একটি লিভার সিরোসিস হতে বিয়ের ক্ষেত্রে মানে একটি সুস্থ রোগী কতদিন পর্যন্ত সময় লেগে যায়? অনেকের 10 থেকে 20 বছরও লাগতে পারে একটা লিভার রোগীর, মানে হেপাটাইটিস বি আক্রান্ত হওয়া থেকে শুরু করে তার যে মানে প্রশ্নটা এখানে যে একটি মানুষ আক্রান্ত হবার পরে সিরোসিস হতে 20 বছর সময় লাগলো, তাতেও তিনি অনেক ক্ষেত্রে টের পান না, সিরোসিস হবার পরে আপনাদের কাছে যায়, এটি কেন ঘটে? আসলে স্ক্রিনিং হয় না। আমাদের দেশের মানুষরা সাধারণত বিপদে না পড়লে বা সমস্যায় আক্রান্ত না হলে চিকিৎসকের কাছে বা রোগ নির্ণয়ের জন্য যথাযথ স্থানে যেতে চায় না। কিন্তু এই পুরো সময়টাতে কি তার শারীরিক ডিসকমফোর্ট তৈরি হয় না বা এমন কোনো অসঙ্গতি? কিছু কিছু ডিসকমফোর্ট তৈরি হয় যেগুলো হয়তো উনি মানিয়ে নেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিকভাবেই চলেন ওনারা। ধন্যবাদ। ডক্টর শায়লা নাসরিন, আপনার কাছে জানবো যে বিয়ের ক্ষেত্রে যদি আমি বলি যাদের সিরোসিস হয়েছে বা হয়নি এখনো, আক্রান্ত হয়েছে এবং কনফার্মড হয়েছে, তাদের ক্ষেত্রে পুষ্টির সম্পর্ক বা খাবার দাবারের বিষয়টি রমজানে কি হবে? তো এটা প্রথমে আমি বলেছি যে ডাক্তারের তো পরামর্শ নিতেই হবে। সেক্ষেত্রে তারা যেটা খাবেন, তারা যদি রাখতে পারেন রোজা, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সাধারণত খাবারের কথা যদি বলি, আমরা স্বাভাবিকভাবে সারাদিনে 6 বার খাই, কিন্তু রোজার ক্ষেত্রে কিন্তু রমজানের ক্ষেত্রে কিন্তু 3 বার চলে আসে। তো সেক্ষেত্রে ইফতার কেমন হবে, আমাদের রাতের খাবার এবং সাহরি, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তাদের জন্য আমি বলবো যে ইফতারটা একটু ভাজা পড়া খাবারটা একদমই কম খেতে হবে। তাদের জন্য আমি একটু কমই বলবো, এই কারণে যেহেতু লিভার সিরোসিসের দিকে চলে গেছে এবং তাকে প্রোটিন জাতীয় খাবারটা একটু বেশি খেতে হবে। সেক্ষেত্রে খুব সহজ পাচ্ছ, যেমন সেখানে সে লাল চিরা খেতে পারে, দই খেতে পারে, বিভিন্ন ফল খেতে পারে, স্যুপ খেতে পারে। এই ধরনের খাবারগুলো তার জন্য ইফতারে নির্বাচন করতে হবে। অবশ্যই সেটা খেজুর খাবে, আর আমি শরবত খেতে একটু না করবো, হ্যাঁ, অতিরিক্ত চিনিটা তার জন্য ক্ষতি হবে। কাজে খুব সহজ পাচ্য খাবার যেটাতে হজম করতে পারে। এবং আমি আবার একটু বলে রাখি যে খাবারটা আমরা সাধারণত 4টা ভাগ করে নিব। আমরা ইফতারের সময় একটু খেয়ে নামাজ পড়ার পর আমরা আবার খাবার রাখতে পারি। এবং অনেকে করেন কি, দেখবেন যে এই ধরনের রোগীরা তার রাতে খাবারটা খাচ্ছেন না, এটা কিন্তু বেশ ক্ষতি হয়ে যায়। এমনিতেই কিন্তু আমাদের খাবারের বার কমে যায়, হ্যাঁ। তো সেক্ষেত্রে রাতের খাবারের দিকে গুরুত্ব দিতে হবে। সে একটু লাল আটা রুটি খেতে পারে, যেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এবং সাথে প্রোটিনযুক্ত খাবার খেতে হবে। সাধারণত লিভার সিরোসিসে আমরা কিন্তু প্রোটিনটা একটু বেশি গুরুত্ব দিই। সে বিশেষ করে আমি অবশ্যই ফার্মের মুরগি খেতে না করব, যেমন দেশি মুরগি, মাছ, ছোট মাছ, বড় মাছ, এই ধরনের ডাল, এই খাবারগুলো খেতে পারেন। এবং রাতের সাহরিটা কিন্তু তার জন্য বেশ গুরুত্বপূর্ণ। অনেকে কিন্তু সাহরিটা মিস করেন, হ্যাঁ। তো ওই সঠিক সময় উঠে তাকে ভালো করে সাহরিটা খেতে হবে। ভাত, মাছ, মাংস, ডাল ভালো করে খেয়ে একটু সে দইটা খেতে পারে, প্রোবায়োটিক, যেটা তার হেলথের জন্য ভালো হবে। যে কোনো ডেজার্ট খেতে পারেন, ভালো করে খেয়ে আপনার রোজা রাখবেন। কারণ আমাদের কিন্তু দিনের শুরুটা হয় সাহরি দিয়ে। তখন যদি আমরা ভালো করে খেতে পারি, সারাদিন কিন্তু আমরা খুব সুন্দরভাবে রোজা রাখতে পারবো। এবং ইফতারে কিন্তু অতিরিক্ত খাবার প্রবণতাটা কিন্তু আমাদের থাকে না। কাজে খাবার শুধু আপনার এমনি পেশেন্টের জন্য না, সবার জন্য কিন্তু সহজপাচ্য হতে হবে। কারণ একটা মাস রোজা রাখার জন্য কিন্তু এর বিকল্প নেই। ধন্যবাদ। ডাক্তার সাইফুদ্দিন, আপনার কাছে জানবো যে হেপাটাইটিস সি এর ক্ষেত্রে যদি একটু সতর্কতা বলেন রোজার ক্ষেত্রে। রমজানের ক্ষেত্রে আসলে সি ভাইরাসে আক্রান্ত যে সমস্ত রোগীরা আছেন, যাদের কোনো জটিলতা নেই, ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত আছেন, তারা অন্যান্য স্বাভাবিক মানুষের মতোই স্বাভাবিক জীবনযাপন করবেন, কোনো অসুবিধা নেই। তবে সি জনিত যদি কোনো জটিলতা থাকে, লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার, ওই ধরনের জটিলতা থাকে, সেক্ষেত্রে তাকে অন্যান্য লিভার সিরোসিসের রোগীদের যেরকমভাবে খাদ্যাভ্যাস হতে হয় সেইভাবেই তারা
সিরোসিসের স্টেজ অনুযায়ী প্রাথমিক পর্যায়ে আছে নাকি অ্যাডভান্স স্টেজে চলে গেছে, সেই অনুযায়ী তাদের খাদ্যাভ্যাসটা একটা সেট করতে হবে তাদের জন্য। যেমন প্রাথমিক পর্যায়ে যদি থাকে তাহলে তার তেমন কোনো খাদ্যাভ্যাসের পরিবর্তন প্রয়োজন হবে না, তবে একটু অ্যাডভান্স স্টেজে চলে গেলে তাদেরকে উনি বলেছেন পুষ্টিবিদ যে তাদেরকে প্রোটিন একটু বেশি প্রয়োজন হবে, খাবারের সল্টের পরিমাণটা একটু কমায় দিতে হবে, এই ধরনের করে আর ফ্রেশ শাকসবজি বা মাছ ফল এগুলো খেতে হবে। ধন্যবাদ ডক্টর শায়লা নাসরিন। একটি বিষয় আপনি প্রসঙ্গ তুলেছিলেন যে প্রথমেই আমি ইফতারে কি খাবো কি খাবো না, অনেক সময় আমরা দেখা যায় যে আমরা শরবতটাই মুখে আগে দেওয়ার চেষ্টা করি যেহেতু আমরা তৃষ্ণার্ত থাকি। এখানে শরবত খাওয়া বা পানি খাওয়া কোনটি বেশি গুরুত্বপূর্ণ, বা আমরা যতগুলো খাবার খাচ্ছি এটার আসলে কোনো সিকোয়েন্স আছে কিনা, কোনটির পরে কোনটি খাবো, এটির ভিতরে কোনো সুবিধা আছে কিনা? চমৎকার প্রশ্ন করেছেন। আসলে শরবত নিয়ে অনেক কথা আছে, খাবো কি খাবো না, এটা অবশ্যই বয়স ভেদে। ছোট বাচ্চারা কিন্তু কিশোর তারা খেতে পারে, যখন আমাদের মতো একটু বয়স হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু একটু রেস্ট্রিকশন আসবে, যে অতিরিক্ত চিনি, শরবতে কিন্তু অনেক বেশি সুগার থাকে, তো কাজে আমরা ওটা একটু অ্যাভয়েড করাটাই ভালো। এটা আমি অবশ্যই আবার বলছি বয়স ভেদে। না, কিন্তু এটাও তো হতে পারে যারা সতর্ক তারা তো কম চিনি দিয়ে শরবত তৈরি করছে, সেটা খেতে পারেন, কিন্তু আমি বলবো যে সেক্ষেত্রে প্লেন ওয়াটারের কথাই বলবো, যে কারণ আপনি খেজুর খাচ্ছেন সেখান থেকে কিন্তু গ্লুকোজটা পাচ্ছেন, সুগারটা পাচ্ছেন, তো কাজে আমরা এমনিতেই আমরা যদি প্লেন ওয়াটারটা খাই, সাথে আমরা যদি খেজুরটা খাই, তারপর আমরা কিন্তু আরো ন্যাচারাল ফ্রুটস থেকে কিন্তু সুগারটা পাচ্ছি অন্যান্য খাবার থেকে। কাজে সিকোয়েন্সটা মেনটেন করতে হলে আমি বলবো যে আমাদের যেহেতু ট্র্যাডিশনাল কিছু খাবার, ছোলা, বুট, পেঁয়াজ এগুলো থেকেই থাকে, চপ পছন্দ করেন সবাই, সেগুলো খেলে একটু পরিমিত পরিমাণে খেতে হবে। এটা কিন্তু যে কোনো বয়সের জন্য কিন্তু পরিমিত বোধ দরকার, কারণ রোজা আমাদের সংযম শেখায়, তো ইফতারে আমাদের জীবনেই তো আসলে পরিমিতি বোধ দরকার। হ্যাঁ, তো এটা এখান থেকে একটু প্র্যাকটিসটা করতে হবে। আর আমি আরেকটু গুরুত্ব দিই যে ওজন বাড়ার বিষয়টা, এখন দেখবেন যে আসলে ওজন বাড়ার প্রবণতা অনেক বেড়ে গেছে, আমাদের আসলে কায়িক পরিশ্রমটাও কম, আমরা অনেক মুখরোচক খাবার খেতে পছন্দ করি, সেক্ষেত্রে কিন্তু এই রমজান মাসটা কিন্তু আমি আবারও বলেছিলাম যে রমজান মাসটা কিন্তু ভালো একটা ব্যাপার হতে পারে যে ওজন কমানোর জন্য একটা ভালো উপায় হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের চিনিটা আমি একদমই বলবো অ্যাভয়েড করতে, তবে ফ্রুটসটা খেলে যাদের ওজন কমাতে চান একটু টক জাতীয় ফলটা আপনার বেশি খাবেন, যেমন তরমুজটা আছে, তরমুজে কিন্তু ওজন বাড়ে না, তরমুজ আছে, বাঙে আছে, পেয়ারা আছে, এই ধরনের ফলগুলো একটু নির্বাচন করতে হবে, এবং যেটা ভিটামিন সি বেশি আছে এই ফলগুলো। আমরা লেবু খেতে পারি। আমি আরেকটা বিষয় একটু বলতে চাই, আমরা যারা গভর্নমেন্টে কাজ করি, গভর্নমেন্টে কিন্তু আমাদের প্রত্যেকটা বয়সের জন্য কিন্তু আমাদের ডায়েট প্ল্যান করা আছে, যেমন একজন প্রাপ্তবয়স্ক মানুষ সে সারাদিনে 4 চা চামচ তেল তেল জাতীয় খাবার খাবে, তেল খাবে 1 টিস্পুন = 45 কিলো ক্যালোরি, তার মানে অনেক ক্যালোরি কিন্তু আসছে, তার জন্য একটা গোটা লেবু কিন্তু আছে, কারণ গভর্নমেন্ট আমাদের কিন্তু সবকিছুই বলা আছে কিন্তু প্রচারটা কম। কাজে ইফতারটা হতে হবে খুবই সহজপাচ্য। আমি বারবার বলছি যে আমরা সুস্থ বা অসুস্থ যেই হই না কেন, 1 মাস আমরা টানা রোজা রাখতে হলে কিন্তু নিজের কিন্তু পাকস্থলীকে একটু রেস্ট দিতে হবে। হ্যাঁ, কিন্তু এই রেস্টের প্রসঙ্গ যেহেতু আপনি আনলেন, আমার যেটি জানার বিষয় যে অনেকে যেই লিভার রোগ বা ফ্যাটি লিভারের ক্ষেত্রে যেটি উপশম হচ্ছে বা ওয়েট রিডাকশন হচ্ছে, এই সময়ও তো মানুষের মধ্যে ব্যাপক খাবার প্রবণতা আছে, তিনি কি তার কোনো লাভ করতে পারছেন এই রোজাতে? ধন্যবাদ ভাই, আসলে চমৎকার প্রশ্ন করেছেন। হ্যাঁ, এটা ঠিক আছে যে ওজন কিন্তু বাড়ছে রোজাতে, কিন্তু আমরা ভাবি যে হয়তো আমরা ওজন কমানোর প্রক্রিয়া আসবে, কিন্তু আসলে ওজন বাড়ছে, কারণ আমরা যখন ওজন কমানোর প্রক্রিয়া যাই সেক্ষেত্রে আমরা রাতে কিন্তু খাবারটা আমরা একটু কম খেতে বলি, যেমন সকালে থেকে শুরু করে সকালে যদি আমরা একটু ভারী খাবার খাই, সারাদিন কিন্তু অ্যাক্টিভিটিস আছে, সব কিছু মিলে আমরা যখনই আমরা ওজন কমানোর ব্যাপার আসে, আমরা রাতের খাবারের দিকে আস্তে আস্তে কমের দিকে যাই, 5টার পর থেকে বলি যে আপনারা একটু কম খাবেন, তাহলে ওজনটা কম থাকবে। যেহেতু রমজান মাসে আমাদের রাতের বেলায় পুরো খাবারটা প্রক্রিয়া, সেক্ষেত্রে যে আমি আপনাকে বলেছিলাম যে শুরুতে একটু ইফতারটা খেয়ে নামাজ পড়ে অল্প করে ভাগ করে নিতে হবে, 4টা ভাগ করে নিতে হবে। আমাদের প্রবণতা হচ্ছে আমরা একসঙ্গে অনেক খাই এবং অনেক গ্যাপে খাই, দেখবেন যে আমরা ইফতার খাচ্ছি, একবারে গিয়ে আমরা সারি খাচ্ছি, মাঝখানে খাবারগুলো কিন্তু বাদ দিচ্ছি বা কোনো না কোনো একটা ব্রেক দিচ্ছি, তখন ওজন বেশি বাড়ে। আবার অনেকের ধারণা আছে যে খুব দ্রুত ওজন কমানোর একটা প্রক্রিয়া আছে, সেটাতেও কিন্তু যাওয়া যাবে না, কারণ নিয়ম হচ্ছে যে মাসে 4 থেকে 5 কেজি ওজনে বেশি আপনি কমাতেই পারবেন না। যেমন ওজনটা যেমন আপনার আস্তে আস্তে বাড়ে, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কমাতে হবে। কাজে রমজান মাসটাকে ইফতারের খাবারটা যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি, আমি শরবতের কথা বলছি, বাহিরে খাবার কথা বলছি, প্রসেস ফুডের কথা বলছি, ফাস্ট ফুড বলছি, এগুলো যদি আমরা বাদ দিই, আমরা ঘরের তৈরি হাড়ির খাবার খাই এবং আমরা যদি ব্যালেন্স ডায়েট করি, আমাদের দেখতে হবে যে আমার খাবারের কার্বোহাইড্রেট, যেমন আমার ডেইলি খাবার থেকে 50 থেকে 55% কার্বোহাইড্রেট আসতে হবে, 15 থেকে 20% প্রোটিন, 25 থেকে 30% ফ্যাট, অর্থাৎ এই রেশিওটা আমার খাবারের কার্বোহাইড্রেট থাকলো, প্রোটিন থাকলো, আমার ফ্যাট কিন্তু থাকতে হবে, তা না হলে কিন্তু অনেক
ভিটামিন অ্যাবজর্ব হবে না, ফ্যাট থাকলো, হ্যাঁ, আবার ফাইবার থাকলো। এভাবে যদি আমরা খাবারটা একটু পরিকল্পনা করতে পারি, সেক্ষেত্রে আমি বারবার দুয়ের কথা হয়তো আপনি বলেছি, আপনি দেখেছেন, কিন্তু ওজন কমায় প্লাস হচ্ছে মানে পেট ভালো রাখে। এটা প্রোবায়োটিক যেহেতু হজমে সাহায্য করে, সেক্ষেত্রে আমরা তেলটা একটু কম দিয়ে যদি পেঁয়াজও খাই, যদি আমরা একটু বেগুনি খাই, এবং সেটা পরিমাণে খুব বেশি এবং না, এটা যদি বাসায় তৈরি করা হয়, এটা বাসায় তৈরি করা হয়, এবং বাহিরে যখন আপনি খাবেন তখন এই তেলটা কিন্তু খুব ডিপ ফ্রাই বারবার করে এবং ব্যবহার বারবার করা ব্যবহার হচ্ছে। করে, যেটা কিন্তু খুব কেমিক্যালস এবং দেহের ক্ষতি করে। কাজে আমি বারবার বলি যে ঘরের খাবারের কথা, আর অতিরিক্ত লবণ ব্যবহার না করা, এটা সবার জন্য কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ভালো লাগবে, healthy আপনাকে রাখবে। অসংখ্য ধন্যবাদ। আমরা ধন্যবাদ। ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার সাইফুদ্দিন, আপনার কাছে জানবো যে ফ্যাটি লিভার নিয়ে তো আসলে অনেক আলোচনা, এবং এই আলোচনাটি আমরা একেবারে দ্বিধাহীনভাবে বলতে পারি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বা আপনাদের উপাচার্য তিনি এই বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করিয়েছেন আর কি ফ্যাটি লিভারকে। ফ্যাটি লিভারের মধ্যেও তো একটি ঝুঁকির দিক আছে, এক ধরনের রোগী, আবার আর এক ধরনের আছে একটু কম ঝুঁকিপূর্ণ। যারা বেশি ঝুঁকিপূর্ণ তাদের রোজা রাখার ব্যাপারে কোনো নিয়মকানুন আছে কিনা বা নির্দেশনা আছে কিনা? আসলে ফ্যাটি লিভারে যারা আক্রান্ত, তাদের মধ্যে যারা প্রাথমিক পর্যায়ে আছেন, তাদের জন্য আমরা তো স্বাভাবিকভাবে খাবার গ্রহণের কথা বলে থাকি, এবং কিছুটা লাইফস্টাইল চেঞ্জ, যেটা থেকে খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রম, এই দুটোতে কিছু পরিবর্তন আনতে বলি আমরা। যেমন খাদ্যাভ্যাসের মধ্যে অলরেডি আলোচনা হয়েছে যে ফ্যাটি ফুডটা এবং রেড মিট, এগুলো প্রসেসড ফুড, বিশেষ করে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলো আমরা খেতে নিষেধ করি বা কম পরিমাণে খেতে, পরিমিত পরিমাণে খেতে বলি, এবং শারীরিক পরিশ্রমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে বলি। আমাদের দেশে ফ্যাটি লিভারে এত মানুষ যে আক্রান্ত হয়েছে গত হয়তো 2 দশকে 3 দশকে, এটা কারণ হচ্ছে মানুষের শারীরিক পরিশ্রমের পরিমাণ কমে যাওয়া, এবং এই খাবারের যে ডাইভার্সিটি এসেছে এখন, এবং ওয়েস্টার্নাইজেশন যেটা হয়েছে, সেই কারণেই আসলে আমরা যতটুকু গবেষণায় দেখেছি, সেখানে এই ফ্যাটি লিভারের প্রবণতাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেজন্য আমরা যদি সেই ইয়েটা ধরেই যদি বলি যে খাবারের ক্ষেত্রে যে ওয়েস্টার্নাইজেশন আসছে, সেখান থেকে আমাদেরকে আস্তে আস্তে ফিরে আসতে হবে। আমাদেরকে ফ্রেশ ফুড বা এই ফ্রেশ ফ্রুটস এইসবের মধ্যে যেতে হবে, শাকসবজি, ভেজিটেবলস এইসবের মধ্যে যেতে হবে, এবং প্রসেসড ফুডগুলো এইগুলো অ্যাভয়েড করতে হবে, এবং শারীরিক পরিশ্রমের পরিমাণটা একটু বাড়াতে হবে। আর আমাদের দেশের মানুষের মধ্যে যে প্রবণতাটা আছে, ভাত খাওয়ার প্রবণতাটা একটু বেশি আছে, মানে কার্বোহাইড্রেটটা। এবং এই লাস্ট আমরা যে আপনি যে বললেন যে শাহিনুল আলম স্যার, মাননীয় উপাচার্য, ওনার যে লাস্ট যে গবেষণাটা হয়েছে খাদ্যাভ্যাস নিয়ে, লিভারের রোগীদের খাদ্যাভ্যাস, ফ্যাটি লিভারের রোগীদের, ওটাতে আমিও ছিলাম, আমাদের শাহিনুল উনিও ছিলেন ওইটাতে। ওটা একটা ইন্টারন্যাশনাল পাবলিকেশন হয়েছে, ভালো একটা জার্নালে। সেটার ফলাফলটা আপনার কাছে জানতে চাই, আপনার কাছে একটু জানতে চাই। সেটাতে এসেছে যে আমরা রাইস বেসড যে কার্বোহাইড্রেট ডায়েটটা করতেছি, মানে আমাদের কার্বোহাইড্রেট ডায়েটের মধ্যে রাইসটা অনেক বেশি হয়ে যাচ্ছে। কার্বোহাইড্রেট ডায়েটের মধ্যে আমরা প্লেন রাইস যেটা আছে, এটা অনেক বেশি খেয়ে ফেলছি। আচ্ছা, সেই কারণটা এসেছে। আর শারীরিক পরিশ্রমের ব্যাপারটা এসেছে, যে শারীরিক পরিশ্রমের ব্যাপারটা মানে আমাদের সিটিং টাইম বলে আর কি, এটা সিটিং টাইমটা আমাদের বেশি হয়ে যাচ্ছে অনেক বেশি, যেহেতু আচ্ছা। আমরা বিভিন্ন ধরনের ডিভাইসে এখন আমরা অভ্যস্ত বেশি। আমি যদি আরেকটু বিস্তারিত ডক্টর শাইলা আপনার কাছে জানতে চাই যে খাবার তো আমরা 3 বেলাই খাচ্ছি, ভাত 3 বেলা খাচ্ছি, কখনো কখনো আরও 1 বেলা বেশিও খাচ্ছি বা অনেক বেশি পরিমাণে খাচ্ছি, তাহলে আমি কতটুকু কমালে এটাকে আমি একটি বেলাতেই কমিয়ে দিব নাকি হচ্ছে পরিমাণে কমাবো? এটির বিজ্ঞানসম্মত নিয়ম কানুনটা কি হবে? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে ডাক্তার সাইফুদ্দিন বলছিলেন যে মাননীয় উপাচার্য শাহিনুল আলমের কথা, ওনার সাথে আমরা কাজ করেছি, এবং আমরা হেপাটোলজি সোসাইটির অনেকগুলো ওয়েবিনার করেছি। সেখানে কিন্তু ভাতের কথাটা আপনি যেটা বলছেন, ওখানে এসছে যে ভাত ভালো না রুটি ভালো। আমরা কিন্তু 3 বেলায় ভাত খেতে পছন্দ করি, কিন্তু তখন দেখা গেছে যে আমাদের গবেষণায় উঠে এসেছে ভাতের চেয়ে রুটি ভালো, কারণ ভাত রুটি দুটোই পিওর কার্বোহাইড্রেট। কিন্তু যখন আমরা ডিফারেন্স করতে দেখি, তখন দেখেছি রুটিতে ভাতের চেয়ে ক্যালোরি কম এবং এতে ফলিক অ্যাসিড, প্রোটিন বেশি। কাজেই আমরা ভাতের কথা যেটা বলছিলাম, আমাদের রিসার্চের কথা বলছিলাম, রিসার্চটা হয়েছিল আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, সারাদিনের ডায়েট, অভ্যেস সব কিছু নিয়ে। তো সেখানে আমরা এটা দেখেছি যে অতিরিক্ত ভাত খেলে কিন্তু ওজনটা বাড়ে। ও যে ডাক্তার সাইফুদ্দিন বলছিলেন যে আমরা বসে থাকার প্রবণতাটা বেশি, আমরা বিভিন্ন ডিভাইসে আক্রান্ত। তো সেক্ষেত্রে আমরা যদি 2 বেলা রুটি খেতে পারি যে কোনো সুস্থ মানুষের জন্য, কারণ আমাদের কিন্তু সেম ক্যালোরি কিন্তু, হ্যাঁ, পিওর কার্বোহাইড্রেট দুটোই কিন্তু।
যদি আমরা দুবেলা রুটি খেতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকখানি কিন্তু ফ্যাটি লিভার থেকে আমরা দূরে সরে থাকতে পারবো। কারণ রুটি হলে হয় কি এটা দেখা যায় যে পিস আকারে, হ্যাঁ, এটা বোঝা যায়, কাউন্ট করা যায় আমরা কতটা খাচ্ছি, কিন্তু ভাতে দেখা যায় যে আমাদের বাঙালির যে অভ্যেস অনেক ধরনের মজার মজার হয়তো তরকারি থাকে, কারি থাকে বা ভর্তা থাকে, খুব ভালো লাগে খেতে, অনেক বেশি খাওয়া হয়ে যায়। তো কাজেই আমাদের যেটা করতে, আমরা যদি দুবেলা রুটিতে চলে আসতে পারি, আমি কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কথা বলবো। খাবারের মধ্যে কিন্তু একটু ভাগ আছে, সেটা হচ্ছে যে গ্লাইসেমিক ইন্ডেক্স কোনটার বেশি কোনটা কম। কিছু খাবার আছে দেখবেন যে খেলে দ্রুত ব্লাড সুগার লেভেল বেড়ে যায়, সেই খাবারগুলো হচ্ছে সাদা আটা, সাদা চিনি, সাদা চাল, ভাত, এই ধরনের খাবারগুলো ইনস্ট্যান্ট বেড়ে যায়, মিষ্টি ফল এগুলো। আবার কিছু খাবার আছে যেগুলো কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স কম, যেমন হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, লাল চিনি, লাল আটা, লাল চিরা, এই জাতীয় খাবারগুলো। কিন্তু আপনি যে দুবেলা রুটি খেতে বলছেন, এই রুটির ক্ষেত্রে তো মানুষ মনে করে রুটি মানেই লাল রুটি খেতে হবে, কিন্তু সাদা রুটিও যদি খাই তাহলে কি ভাতের মতোই হয়ে গেল কিনা? হ্যাঁ, ওটা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স একটু বেশি থাকে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট হচ্ছে কি লাল আটা, লাল চাল হচ্ছে খেলে আপনার অনেকক্ষণ লাগবে, হজমে সময় লাগবে, কারণ ফাইবার বেশি থাকে এবং ক্ষুধা লাগার প্রবণতাটা কম থাকে এবং আপনার ওজনটাও কিন্তু বাড়ে না, যেটা ফ্যাটি লিভার। সেই জন্য কিন্তু আমরা সাজেস্ট করি যে রুটি খাবার জন্য। এই ক্ষেত্রে আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীদের মধ্যে একটি বড় অংশ কিন্তু ডায়াবেটিস আক্রান্ত। গবেষণায় দেখা গেছে যে ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীদের প্রায় 60% রোগী, 60%, হ্যাঁ 60% রোগী কিডনি রোগীর ক্ষেত্রে আমরা যেমন দেখি 50-এর কাছাকাছি ডায়াবেটিসে আক্রান্ত থাকে। তো সেই ক্ষেত্রে মানে ডায়েটটা কিন্তু ডায়াবেটিক যে ডায়েট সেটা এবং ফ্যাটি লিভারের ডায়েট দুইটাকে যদি আমরা অ্যাডজাস্ট করি আর কি, সেভাবে করেই আমাদেরকে ডায়েটটা, যেমন যে গ্লাইসেমিক ইন্ডেক্স হাই থাকে ওগুলোকে আমরা একটু কম খেলাম, ফাইবার জাতীয় যেগুলো আছে সেগুলো আমি যেটা জানতে চাই যে যিনি সুস্থ মানুষ তার জন্য তো এই একই নিয়ম, তিনি ভাতটি কমাবেন, বা কারো যদি মানে ভাত তো আসলে শুধু পেটের ক্ষুধা মেটায় না, মনের ক্ষুধাও আসলে মেটায়। তো ভাত কি এমন করা যায় যে 3 বেলাতেও যদি কেউ ভাত খায় পরিমাণ যদি অর্ধেক করে ফেলে, এটিতে কোনো সুবিধা আছে? মানে খুবই চমৎকার প্রশ্ন করেছেন। ওটা সেক্ষেত্রে করতে হবে মানে আপনি ফুড প্লেটের ক্যানভাসের মতো করতে হবে, মানে প্লেটটাকে 4 ভাগে ভাগ করতে হবে। ভাত দিচ্ছেন এখানে, এক পোর্শন ভাত, এক পোর্শন 2 টুকরা মাছ মাংস, যেটাই হচ্ছে শাকসবজি, ডাল, লেবু, সালাদ থাকলো, তাহলে কিন্তু 3 বেলা ভাত খেলে কিন্তু আপনার রেশিওতে হয়ে যায়। কিন্তু ওই রেশিওতে আমরা আসলে করি না, ওটা আমরা করি না, কারণ কি আমাদের ভাত হচ্ছে মনের ক্ষুধার কথা বললেন, যে আমাদের মনের তৃপ্তির জন্য আমরা ভাত বেশি খাই। আমি তৃপ্তির পাশাপাশি চোখের তৃপ্তি আছে। আমি ডক্টর সাইফুদ্দিনের সাথে একটু যোগ করছিলাম, উনি বলছেন ডায়াবেটিসের কথা বা ফ্যাটি লিভার সব তো একই রকমের আসলে ডায়েটগুলো। একজন সুস্থ মানুষের কিন্তু মানে ডায়াবেটিক বা ফ্যাটি লিভার ডায়েট বলতে কিছু না, সুস্থ মানুষের কিন্তু এই ডায়েটই করা প্রয়োজন, যেটা আমরা করি না আর কি। হ্যাঁ, এবং আমি একটু বলে নিই, করি না বলে আমরা যখন রোগ হয় তখন আমরা বলি এখন বাধ্যতামূলকভাবে আপনাকে করতে হবে। আর আমরা একটা জিনিস একটু মিস করে গেছি, রমজান মাসে আমাদের পানি খাওয়াটা কম হয়, মানে আমাদের ডিহাইড্রেশনের জন্য আমরা যদি ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত প্রতি ঘন্টা 1 গ্লাস করে পানি খেলেও কিন্তু অনেকখানি পানি খাওয়া হয়, এটা আমরা একটু মিস করে গেছিলাম। কিন্তু আমি পানির প্রসঙ্গে আমি ডাক্তার সাইফুদ্দিন আপনার কাছে জানতে চাই যে লিভারের রোগীর ক্ষেত্রে তো অনেকের আবার পেটে পানি জমে যায়, সেক্ষেত্রে পানির ক্ষেত্রে সতর্কতাটা কি? মানে সাধারণ একজন রোগী যার পানি জমছে না, সে কতটুকু পানি খাবে, আর যার পানি জমে যাচ্ছে তার ক্ষেত্রে সতর্কতা কি? এখানেও আমাকে বলতে হবে যে লিভার সিরোসিসে আক্রান্ত রোগীদের যে পেটে পানি আসে, সেই পেটে পানি আসার ক্ষেত্রেও আমাদের একটা পর্যায় আছে। কোন পর্যায়ে পানি খাওয়াটা আমরা রেস্ট্রিকশন করব সেটা পর্যায়ে আছে, এবং সেইভাবে ওনার পরীক্ষা নিরীক্ষা করেই দেখতে হবে যে ওনার মানে পানির খাওয়ার কোনো রেস্ট্রিকশন করার প্রয়োজন আছে কিনা, সেটা পরীক্ষা নিরীক্ষা করেই নির্ধারণ করতে হবে। যে ওই নির্দিষ্ট রোগী যিনি, সবার জন্য এটা একটা অ্যাভারেজ বলে দেওয়া যাবে না, ওই নির্দিষ্ট রোগীর জন্যই বলতে হবে পরীক্ষা নিরীক্ষা করে যে ওনার পানি খাওয়ার রেস্ট্রিকশন করার প্রয়োজন আছে কিনা, এবং রেস্ট্রিকশন করলে কতটুকু করবে। কাউকে আমরা বলি যে আপনি 1.5 লিটার খান, যে পরীক্ষা নিরীক্ষার পরে আপনারা কি করেন, পানি কতটা কম বেশি হয়ে যায়? কাউকে আমরা বলি যে যাদের শরীরে বেশি পানি জমে গেছে তাদেরকে হয়তো আমরা বললাম যে আরও লিভারের অন্য পরীক্ষার সহ একটা ডিসিশন দেই যে আপনি হয়তো 1.5 লিটারের বেশি পানি খাবেন না 24 ঘন্টায়। কাউকে আমরা 1200 ml এর কথা বলি, কাউকে 1 লিটারের কথা বলি। ইভেন যাদের অনেক বেশি হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমরা 750-800 এরকমও বলে থাকি পানি। আচ্ছা, এটা ব্যক্তির সঙ্গে আসলে ভ্যারি করে, প্রত্যেকটা একদম ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন হবে এটাতে। ডক্টর সাহেব, আমার এখানে একটু জানার বিষয় যে পানির ক্ষেত্রে পানির সঙ্গে লিভার রোগের একটি খুবই ক্লোজ একটি কানেকশন আসলে আছে। আমরা কত ধরনের মানে পানির যে অ্যাডাল্টারেশনের কথা আমরা বলি, যে কারণে তো আমরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হই, আর সেক্ষেত্রে পানির সোর্সের ব্যাপারে আপনারা কি পরামর্শ দিয়ে থাকেন?
পয়েন্টটা হচ্ছে আমি সবসময় বলি যে আপনার প্লেন ওয়াটারটা খাবেন, হ্যাঁ, নিরাপদ পানি যেটা সেটা খাবেন। এছাড়া আমি সাধারণত কখনোই আমি এনকারেজ করি না যে শরবত বা জুস এই ক্ষেত্রে বা কার্বাইড বিভিন্ন যে পানীয় জাতীয় আছে এই কোমল পানীয় এগুলো তো অবশ্যই না, কারণ এগুলো কিন্তু আরো বেশি ক্ষতি করে। কাজে আপনি যে নিরাপদ পানি যেটা সেই পানিটা আমি সবসময় সাজেস্ট করি। কিন্তু আমি আপনাকে জানতে চাচ্ছিলাম যে আমাদের ঢাকা শহরে আমরা যে পানি বাইরে খাই ফুচকা খাবার সময় বা শরবতের সঙ্গে খাচ্ছি ওখান থেকেই তো আমাদের রোগগুলো আসলে বেশি হচ্ছে। এই জায়গাতে মানে আমাদের কিছু করণীয় আছে কিনা বা আমরা কি বলতে পারি? মানে আসলে এটা অনেক বলার পরও ফুচকার লোভটা সামলানো মুশকিল, কিন্তু এই পানিটা আমি মানে অবশ্যই খেতে না করবো, এটা নিরাপদ পানি না। সবসময় মানে প্রয়োজন হচ্ছে যে পানিটা যদি ক্যারি করা যায় বাসা থেকে, এটা আচ্ছা, সবচেয়ে ভালো হয়। জি। হ্যাঁ, নিজে ঘরে পিউরেট কিংবা যদি ফুটিয়ে নিতে পারে ভালো করে, সেই নিরাপদ পানিটা যদি নিয়ে যাওয়া যায় আমার মনে হয় অনেক অসুখ থেকে দূরে থাকা যাবে, আমি এটাই বলবো। আর জুস বাইরে লাসে এগুলো আমি একটু আমার পক্ষ থেকে আমি বলছি কম খাওয়ার জন্য আর বলবো। জুস করলেও তো এক ধরনের ক্ষতি আছে, নিউট্রিশনিস্ট হিসেবে আপনি ভালো বলতে পারবেন, কারণ জি। ফাইবারগুলো তো নষ্ট হয়ে যায়। এটার কি ব্যাখ্যা আছে বোধহয়? হ্যাঁ, আবার সুগারটাও বেশি বেড়ে যায়, কারণ যখন আপনি অ্যাডাল্ট, সেটা বাচ্চাদের দেওয়া যায়, ছোট বাচ্চারা খেতে পারে, তখন হয় কি ফাইবারটা নষ্ট হয়ে যায় এবং এটা সবসময় চিবিয়ে খাওয়াটাই ভালো। হ্যাঁ, ফাইবারটা ভালো থাকে এবং শরীরের জন্য ভালো। কাজে জুসটা আমি বলবো যে একদমই খেতে না করবো, আপনি পুরো গোটা ফলটা আপনি চিবিয়ে খান, এটা বেশি ভালো। বটে। ডাক্তার সাইফুদ্দিন, আমি এই জায়গাতে একটু পরিষ্কার হতে চাই যে আপনাদের লিভারের যত রোগী আপনাদের কাছে আসে, বিশেষ করে মানে এই যে পানির সোর্স খারাপ হওয়ার কারণে বা দূষিত হওয়ার কারণে এই রোগীরা আপনারা কেমন পান হাসপাতালে? এই রোগীরা পাওয়া যায়, এটা কিছুটা সিজনাল ইয়েও আছে। যেমন এই যে বর্ষাকাল ধরনের যে সিজনটা আছে সেই সিজনে অ্যাকিউট হ্যাপাটাইটিসের পরিমাণটা বেড়ে যায়। অ্যাকিউট হ্যাপাটাইটিস পরিমাণটা বেড়ে যায় এবং এখানে হ্যাপাটাইটিস এ এবং হ্যাপাটাইটিস ই এই দুটো ভাইরাস এই ক্ষেত্রে দায়ী থাকে এটা, এবং এই পানির মাধ্যমে খাবারের মাধ্যমে এই দুটো ভাইরাসই ছড়ায়। বি সি কিন্তু হ্যাপাটাইটিস বি বা হ্যাপাটাইটিস বি কিন্তু পানির মাধ্যমে খাবারের মাধ্যমে ছড়ায় না। এ এবং ই বাচ্চাদের ক্ষেত্রে 16 বছরের নিচে যাদের, তাদের ক্ষেত্রে বেশিরভাগ এ ভাইরাসে আক্রান্ত হয়, এবং যাদের বয়স 16 বছরের বেশি অ্যাডাল্ট পপুলেশন তাদের ক্ষেত্রে হ্যাপাটাইটিস ই ভাইরাসে আক্রান্ত হয় বেশি। আচ্ছা ডক্টর শাইলা নাসরিন, আমি তো ভিন্ন প্রসঙ্গে জানতে চাই যে আমরা বাংলাদেশে দেখেছি যে পুষ্টিবিদদের সাথে ডাক্তারদের পরামর্শগত একটু পরিবর্তন থাকে, কখনো কখনো দুই মেরুতেও থাকে, যদি আপনারা একই ঘরের মানুষ। এটি কেন হয় বা আলাদা রোগের ক্ষেত্রে আলাদা করে জানা এবং সেই অনুযায়ী পরামর্শ দেয়া, সেটি অনেক ক্ষেত্রে কি একটু বিক্ষিপ্ত হয় কিনা? আপনার পরামর্শ মানে আপনার অবজারভেশন কি, আপনার কাছে জানতে চাই। চমৎকার প্রশ্ন, আপনি মনের কথা বলেছেন, এটা আসলে কখনো বলা হয়নি। কারণ হচ্ছে যে রোগী তো আসলে একটি ঝামেলার ভিতরে পড়ে যায়। আমরা যখন প্র্যাকটিস করি দেখা যাচ্ছে যে কিডনি পেশেন্টের যে মানে প্রবলেমগুলো, তখন তো ডায়েটের সাথে কিন্তু প্রত্যেকটা ডিজিজ ডায়েটের সাথে জড়িত। আমরা যারা নিউট্রিশনে পড়ে এসেছি আমরা কিন্তু ফুড নিয়ে শুধু পড়ে এসেছি, তো দেখা যায় যে অনেকেই যারা ডাক্তার আছেন তারা এটা প্র্যাকটিস করতে চান এবং তারা করেন কি একই জিনিস জাস্ট প্রিন্টেড কপিতে ধরিয়ে দেন, হ্যাঁ আপনি এটা খাবেন এটা খাবেন না। আসলে কিন্তু ডায়েটটা এরকম না, খাদ্য পরিকল্পনা হচ্ছে আপনি ব্যক্তি বিশেষে আপনার হাইট, ওয়েট, আপনার রোগের ধরন, আপনার সুস্থতা সবকিছু মিলিয়ে কিন্তু আপনার বিএমআই, রোগী দেখা ছাড়া ওই জায়গাতে সময় দেওয়ার সময় এটা হচ্ছে, এটা করছেন এবং এটা কিন্তু আমরা পাচ্ছি। প্রায় দেখা যায় যে আমরা ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গেছে, আপনার লেবু খাবেন না, কিন্তু লেবু কিন্তু ক্রিয়েটিনিন লেভেলে খুব ভালো কাজ করে এবং সবসময় আমরা টক জাতীয় ফ্রুটসগুলো দিই, তখন এগুলো সব অফ। হ্যাঁ, তারপর এমন সব শাকের কথা বলে যেগুলো হয়তো আমরা ওগুলো সাজেস্ট করি। তো এই ধরনের অনেক কিছুতে কনফ্লিক্ট আমাদের মধ্যে হয় যে তারা করে কি একই জিনিস সবাইকে দিয়ে দিচ্ছে, গণ হয়ে যাচ্ছে, মানুষও তো সে বুঝতে পারছে ওটা প্র্যাকটিস করছে। কাজে এখান থেকে একটু বের হয়ে আসা দরকার যে যার যার দায়িত্ব তার তার কাজটা আমার মনে হয় যে একটু সঠিকভাবে পালন করলে আমি একটু অ্যাড করি। সেটা হচ্ছে চিকিৎসকরা আসলে এই রোগীদেরকে খাবারের পরিকল্পনাটা করে দেন না, ওনারা একটা গাইডলাইন দিয়ে থাকেন। সেজন্য দেখবেন যে অনেক ক্ষেত্রে দেখবেন যে আমাদের বিএসএমএমতেই মনে করেন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে খাবারের একটা সিল মেরে দেওয়া হয়েছে যে আপনি 2 বেলা এটা খাবেন, 3 বেলা এটা খাবেন, এটা খাবেন না, ওটা খাবেন, এটা কম খাবেন, এটা বেশি খাবেন, 3-4টা লাইনে লিখে দিয়েছে। এটা কিন্তু ওনার ওই রোগীর জন্য কোনো মানে প্ল্যানিং না, ডায়েট প্ল্যানিং না, এটা হচ্ছে ওনার জন্য একটা সাধারণভাবে গাইডলাইন। এইটাই চিকিৎসক আর নিউট্রিশনিস্টের মধ্যে পার্থক্য এটাই, যে চিকিৎসকরা শুধু একটু গাইডলাইন দিয়ে দেবে যে আপনি এটা একটু কম খাবেন, ওটা একটু বেশি খাবেন। যখন কমপ্লিকেটেড মনে হচ্ছে তখন সরাসরি নিউট্রিশনিস্টের কাছে পাঠিয়ে দেয়া, আবার যখন নিউট্রিশনিস্ট মনে করছেন তিনিও কি চিকিৎসকের কাছে সেই অবস্থায় পাঠান কিনা রোগী খারাপ হলে, সেটি কম্বিনেশনটা কেমন? হ্যাঁ, এটা ঠিক আছে, কারণ আমরা যখন দেখি যে না এটা আমাদের কাজ না তখন কিন্তু আমরাও কিন্তু পাঠিয়ে দিই। আর সাধারণত আমি যেটা
পাচ্ছে। আমরা প্রাইভেট প্র্যাকটিসে দেখি যে মানে আমরা যেটা স্যার যেটা বললেন যে ওখানে বিএসএম এর কথাটা নির্দেশনা দিয়ে দেওয়া হয়, এটা খুবই চমৎকার। কিন্তু যখন আমরা প্রাইভেট প্র্যাকটিসে পাই যে পুরো খাদ্য পরিকল্পনাটাই করে দিচ্ছেন এবং এটা মানে সবাইকে করে দিচ্ছেন এবং একই জিনিস করে দিচ্ছেন, সেক্ষেত্রে এটাও আমাদের একটু হয় অনেক আপত্তি ক্ষেত্রে। আছে। হ্যাঁ, এটা একটা আপত্তি আছে সেক্ষেত্রে। আপনাকে ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার সাইফুদ্দিন, আমাদের যে প্রসঙ্গ আপনাকে বলছিলাম যে 20 বছর লেগে যাচ্ছে কিন্তু একটা রোগী টেরই পাচ্ছেন না। জি। অনেক রোগের ক্ষেত্রেই আমরা বুঝতে পারি না। সেক্ষেত্রে লিভার রোগীদের মোটা দাগে যদি বংশে কারো লিভার রোগ থাকে বা অন্যান্য কোনো কারণে আরও আগে জানার উপায় কি, বা কত সাধারণ পরীক্ষা দিয়েও আসলে বোঝা যায় যে আমার লিভার কি অবস্থায় আছে? খুবই সিম্পল। আমরা যেটা এখন সবচেয়ে বেশি যে রোগটা হচ্ছে সেটা হচ্ছে ফ্যাটি লিভার। আপনি যে কোনো মানুষের এখন বাড়ির আশেপাশে খুব কাছেই একটা আল্ট্রাসাউন্ড করার ব্যবস্থা আছে, সরকারি এবং বেসরকারি। একটা আল্ট্রাসাউন্ড, সিম্পল একটা আল্ট্রাসাউন্ড করলেই বোঝা যাবে যে তার কোন ফ্যাটি লিভার আছে কিনা। শুধু এই ফ্যাটি লিভার ছাড়া তো এই আল্ট্রাসোনোগ্রাম দিয়ে আরও অনেক কিছু তো জানা যায়। আরও অনেক কিছুই জানা যাবে, বা লিভারজনিত অন্য কোনো সমস্যা আছে কিনা সেটাও জানা যাবে। আর পাশাপাশি যদি ভাইরাল স্ক্রিনিংটা করা হয়, হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, সেটা করলেও লিভারের যে ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়েছে কিনা বা হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটাও জানা যাবে। ধন্যবাদ। ডক্টর শাইলা নাসরিন, নিউট্রিশনিস্ট এবং ডায়েটিশিয়ান, এটার কি সূক্ষ্ম কোনো পার্থক্য আসলে আছে কিনা, বা আপনারা ভালো জানেন আর কি, বা কাদের কাছে আসলে আমরা যাব বা কোন প্রয়োজনে কার কাছে যাব সেটি একটু যদি জানান। মানে চমৎকার চমৎকার সব প্রশ্ন করছেন। তো হ্যাঁ, কিছু পার্থক্য আছে আসলে এখানে। যদি আমি একটু মানে আমাদের আসলে নিউট্রিশনিস্টদের ওভাবে করে এখনো কিন্তু আমরা ওভাবে করে আমরা আসতে পারিনি, তারপর অনেক আগে চেয়ে অনেক ইমপ্রুভ। তো পুষ্টিবিদের সাথে ডায়েটিশিয়ান একটু পার্থক্য আছে। যেন হসপিটালে যারা কাজ করেন ফুল সার্ভিস, তারা হচ্ছেন ডায়েটিশিয়ান, একদম তারা হসপিটালেই কাজ করেন, একেবারে রোগী ধরে ধরে কাজ করছেন, হয়তো ধরে ধরে কাজ করছেন। জি। আবার নিউট্রিশনিস্ট হচ্ছে যে আমরা যারা আছি আমরা কিন্তু পাবলিক হেলথে অনেক কাজ করি। আমরা দেখা যাচ্ছে যে হসপিটালেও কাজ করছি, পাবলিক হেলথেও কাজ করছি। আমি যেমন একাডেমিক অনেক কাজ করি, রিসার্চে কাজ করি, হ্যাঁ, আমি বিভিন্ন ট্রেনিং থেকে শুরু করে ধরনের কাজ করি। তো আমার কাজের পরিধিটা অনেক বড়। ডায়েটিশিয়ানদের সাধারণত ওরা হসপিটালে বেশি ইনভলভ থাকে, ইনভলভমেন্ট বাইরে কম থাকে, যেটা আমাদের বেশি থাকে ইনভলভমেন্ট। আমি আরেকটি প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে যারা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট তারা দুধ খাবার ব্যাপারে বলেন যে 1 কাপের বেশি না খেতে, এবং বাংলাদেশের ক্ষেত্রে তারা বলেন, বা পৃথিবীর ক্ষেত্রে আমি জানি না, যে 70% বেশি মানুষেরই আসলে দুধের সাথে সমস্যা হয়। মানে রমজানকেও যদি আসলে আমরা ধরি, এই সময় তো একটু দুধ, কলা, চিড়া এগুলো তো মানুষ খেতে চায়। এই সময় আসলে নির্দেশনা কি, কতটুকু খাবে? খুবই চমৎকার প্রশ্ন। তো দুধের ব্যাপারটা হচ্ছে যে অনেকে দুধ আসলে মানে হজমের সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে দইটা খেতে পারে। আমি বারবার দইয়ের কথা বলছিলাম যে দইটা হচ্ছে প্রোবায়োটিক, দুধের বিকল্প কিন্তু দই বা অন্যান্য খাবার যেটা সে হজম করতে পারে বা সমস্যা আছে সে জাতীয় কিন্তু দুধের বিকল্প খাওয়া যেতে পারে। সে কাস্টার্ড করে খেতে পারে, সে তো ফালুদা করে খেতে পারে, অনেক ফ্রুটস দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে। কাজে শুধু যে আপনি দুধ খাবেন তা না, দুধের তৈরি খাবার খেতে পারে। আমি দইটা বেশি প্রেফার করবো, দইটা পেটের জন্য বেশি ভালো এই রমজান মাসে। দইয়ের ক্ষেত্রে এত দ্রুত হজম হয়ে যায়, তখন তো রোজা রাখা কষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে। অন্যান্য খাবার খেতে হয়। ডক্টর সাইফুদ্দিন, আপনার কাছে জানবো যে একটি কথা, আপনারা যারা এখানে আসেন হেপাটোলজিস্ট, আমরা ট্রান্সপ্লান্টের কথাটা তুলে নিয়ে আসি, যেই জায়গায় বাংলাদেশ অনেক ক্ষেত্রে সফল হয়েছে, এখানে এই টিমে তালে চলছে আর কি। মানে কোনো সুখবর আছে কি যে সামনে আপনারা লিভার ট্রান্সপ্লান্ট করবেন, বা সেই কি অবস্থায় আছেন? যেহেতু উপাচার্য, অবশ্যই সুখবর আছে। জি। লিভার ট্রান্সপ্লান্টের ব্যাপারে অনেক ধরনের কার্যক্রম চলছে। সেটা একদম ম্যান পাওয়ার ট্রেন্ড আপ করা থেকে শুরু করে টিম তৈরি করে কাজ করার জন্য, এবং হসপিটাল সেট আপ তৈরি করার জন্য তৈরির কাজ চলছে এবং অনেকখানি এগিয়েও গেছে। আপনাদের সুপার স্পেশালাইজড হাসপাতাল তো আরো বেশি ওরিয়েন্টেড এই ক্ষেত্রে। ওইখানেও আমাদের লিভার ট্রান্সপ্লান্ট করার যাবতীয় আয়োজন করা আছে এখনো, কিন্তু এখনো শুরু হয়নি আর কি। মানে আপনারা চালিয়ে যাচ্ছেন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ডক্টর শাইলা নাসরিন, আমি জানতে চাই যে যাদের লিভার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে করতে পারছেন না, হয়তো ভারত থেকে করে এসছেন, বা লিভার ট্রান্সপ্লান্ট করে ফেলার পরে
মানে তাদের ক্ষেত্রে সতর্কতা কত বেশি? তাদের রোগের ধরনটা দেখে সেই অনুযায়ী আমাদের আসলে খাদ্য পরিকল্পনা করতে হবে। আসলে পেশেন্ট না দেখে মানে বলাটা মুশকিল। তবে খাবার অবশ্যই তাকে, যেমন বাইরের খাবারটা আমি একদমই খেতে না করব, বাইরে যে বিশেষ করে রেস্টুরেন্টের খাবারগুলো ওগুলো অ্যাভয়েড করতে বলবো, এবং অতিরিক্ত চিনি, লবণ, তেল, মশলা এগুলো একদম খুব সহজপাচ্য খাবার, ঘরের খাবার, এগুলো খেলে আশা করি যে উনি ভালো থাকবেন। আসলে ট্রান্সপ্লান্টটার জন্য আমি একটু বলি, জি, please। ট্রান্সপ্লান্টের রোগী, সেটা কিডনি ট্রান্সপ্লান্ট হোক, লিভার ট্রান্সপ্লান্ট হোক, তারা যদি নিয়মিত ফলো আপে থাকে তাহলে কিন্তু তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কিন্তু রোজা কতদিন রাখতে পারবেন না ট্রান্সপ্লান্টের পরে? সেটা তো বছরখানেক শারীরিক অন্তত। অবস্থা অনুযায়ী, হ্যাঁ শারীরিক অবস্থা অনুযায়ী। আমি যদি প্রশ্নটা ডক্টর শায়লা নাসরিন আপনাকে একটু উল্টো করে করি, যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কিছু খাই একেবারে ছোট থেকে, আমাদের যে অভ্যাস, আমাদের বাংলাদেশের যে চিত্র, তাতে কোন খাবারগুলো আমাকে লিভার রোগ প্রবণ করে তোলে, সেটি কি? বিশেষ করে আমাদের যেটা হয় যে মানে আমাদের অ্যাডোলেসেন্ট, যখন আমরা মানে বিভিন্ন বয়সের কথা আমি বলছি, অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কিন্তু তাদের বাহিরের খাবার প্রবণতা বেশি বেড়ে যায়। এটা কিন্তু লিভারের জন্য খুব ক্ষতিকর, অতিরিক্ত বাহিরের খাবার। আচ্ছা, হ্যাঁ, ঘরের খাবার খেতে চান এবং খাবারের মধ্যে কোনো রেশিও থাকে না। বাইরের খাবার তো ট্রান্স ফ্যাট বেশি থাকে। আমি এর আগেও রেশিওটা আপনাকে বলেছি যে আমাদের ব্যালেন্স ডায়েট করতে হবে, সুষম খাবারটা খেতে হবে, সব কিছু থাকতে হবে, প্রোটিনটা একটু বেশি খেতে হবে। এমনি বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু প্রোটিনটা আমরা কম খাই, কারণ আমাদের পার কেজি বডি ওয়েটের জন্য কিন্তু 1 গ্রাম করে প্রোটিন ধরা আছে। তো বাহিরে অতিরিক্ত খাবার প্রবণতার জন্য কিন্তু লিভারের জন্য খুব ক্ষতিকর। কাজে খেতে হবে আপনাকে, ব্যালেন্স ডায়েট করতে হবে। আমি বারবার করে ঘরের খাবারে গুরুত্ব দিচ্ছি যে, এবং যারা ঘরে আছেন, আমরা মারা যারা, তাদেরও একটু দরকার কিন্তু ঘরের খাবারটা আরো আকর্ষণীয় করা, যাতে বাচ্চারা বাহিরে না খায়। বাহিরে খাবার প্রবণতা থেকে কিন্তু এই সমস্যাগুলো বেশি আমরা হচ্ছে। যে ফুড কালারের কথা বলি, অনেক ধরনের রঙের খাবার, এটার আসলে বৈচিত্র্যতা তো আছে, মানে এটার আসলে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা কি, কেন খাবো? ফুড কালারটা হচ্ছে কি, আসলে ফুড কালারটা খুব এক্সপেন্সিভ। আমাদের যে বাহিরে যে কালারটা ইউজ করা হয় আসলে এটা ফুড কালার না, মানে বিভিন্ন রঙের খাবার, রঙের, আপনি মানে ডাইভার্সিটির কথা বলছেন, বিভিন্ন কালারফুল খাবারের কথা বলছেন। হ্যাঁ, সেটা হচ্ছে কি, এটা আমাদের কিন্তু ঘর থেকে শুরু করতে হবে। কারণ আপনি দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু অনেক বৈচিত্র্যময়, আমাদের বিভিন্ন সিজনে কিন্তু অনেক ধরনের ফলমূল, শাকসবজি, অনেক কালারফুল কিন্তু আমাদের খাবারগুলো। হ্যাঁ, কাজে সেই খাবারগুলো আমরা মৌসুমী ফলমূল, শাকসবজি যদি খেতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকি। আর ডাইভার্সিটি, ভিটামিনেরও তো বৈচিত্র্যতা আছে। হ্যাঁ, কারণ আপনি দেখেন আমরা করে কি একই জাতীয় খাবার খাই, যেমন বাচ্চাদের কথা যদি বলি, শুধু আমরা মুরগির খাচ্ছি বাচ্চাদের, অন্য খাবারগুলো খাচ্ছি না। এখানে যদি ফলের কথা বলি, আপনি দেখবেন যে প্রত্যেকটা সিজনে কিন্তু অনেক কালারফুল ফ্রুটস আমাদের থাকে। তো আমরা এক জাতীয় খাবার না খেয়ে বিভিন্ন রকম খাবার খেলে হয় কি, আমাদের শুধু যে ভিটামিন মিনারেলস তা না, মাইক্রো মিনারেলস, ট্রাস এলিমেন্ট, অনেক কিছুই কিন্তু আমাদের কিন্তু অভাব থাকে। হ্যাঁ, যা খুব অল্প অল্প, যেমন কপার পূরণ হয়ে যায়। হ্যাঁ, খুব কম পরিমাণে লাগে জিঙ্ক, কিন্তু আপনার অনেক ধরনের খাবার থেকে এটা পূরণ হয়ে যায়। কাজে এই ডাইভার্সিটি খুব জরুরি, বৈচিত্র্যময় খাবারটা। আমরা শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার সাইফুদ্দিন, আপনার কাছে জানবো যে একেবারে মোটা দাগে আমরা একটু লক্ষণগুলো জানতে চাই, যে কোনো না কোনো লিভার রোগে তিনি আক্রান্ত যদি হন, কোন লক্ষণগুলো আসলে তার প্রকাশ পাবে? সর্বপ্রথম যেটা দেখা যায় সেটা হচ্ছে তার ক্ষুধা মন্দা দেখা দিতে পারে, খাবারের প্রতি অনাগ্রহ বা খাবার খেতে ইচ্ছে করছে না, এরকম একটা পর্যায়ে থাকতে পারে তার। এছাড়াও তার পেটে কিছু সমস্যা হতে পারে, তারপরে বমি বমি ভাব হতে পারে। এগুলো হচ্ছে স্বাভাবিকভাবে যে আমরা যেটা ব্যাপকভাবে প্রচলিত জন্ডিসের কথা বলি, চোখ হলুদ হওয়া। চোখ হলুদ হওয়া প্রাথমিকভাবে খাবারের ওই ব্যাপারগুলো আসে, খাবারে ক্ষুধা মন্দা বা পেটের ডান পাশে উপরের অংশে একটু ব্যথা অনুভব করা, ভার অনুভব করা, সেই ব্যাপারগুলো আসে। তারপরে আস্তে আস্তে চোখ হলুদ হয়, প্রস্রাব হলুদ হয়, এই ব্যাপারগুলো আসে। এটা হচ্ছে অ্যাকিউট হ্যাপাটাইটিসের জন্যে। আর লিভার সিরোসিসের জন্যে তো ওইভাবে অতটা বোঝা যায় না। এমনকি অনেক রুগী আছে যারা একদম অ্যাডভান্স স্টেজে আসে, রক্ত বমি করে দিল, সেরকম একটা স্টেজে আসে। তবে ক্ষুধামন্দা জাতীয় সমস্যা হলে, ওজন কমে গেলে, পেটের ডান পাশে উপরের অংশে যদি ভার অনুভব করে, ব্যথা অনুভব করে, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে লিভারের চিকিৎসাটা, স্ক্রিনিংটা, মানে চিকিৎসকের শরণাপন্ন হয় এবং যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে লিভার রোগ শনাক্ত করা যায় সেই পরীক্ষাগুলো করে ফেলাই উচিত। ধন্যবাদ। ডাক্তার শায়লা নাসরিন, আপনার কাছে জানবো যে আপনারা যেমন এই লিভার রোগের ক্ষেত্রে একসঙ্গে কাজ করছেন, আপনাদের পুরো টিমে কাজ করছেন, রিসার্চ করছেন, এই ট্রেন্ডটা কি সব রোগের ক্ষেত্রে সেভাবে কি হচ্ছে, হওয়া কতটা উচিত বলে মনে করেন? আমরা যারা হেপাটাইটিস সোসাইটির কথা বলি, এখানে আমাদের মাননীয় উপাচার্য, হ্যাঁ, প্রফেসর শাহরিয়ার আলম, উনি তো খুবই চমৎকার কাজ করেন। ওনার রিসার্চের
এত বেশি কাজ রিসার্চেরই মানুষ আর কি মানে হ্যাঁ তিনি। রিসার্চের মানুষ উনি, ওনার নেতৃত্বেই কিন্তু আমরা আসলে এত কাজ করছি এবং আমরা কিন্তু সরাসরি পেশেন্টের সাথে কিন্তু আমাদের অনেক মিটিং হয়, আমরা যে পেশেন্টের কথা শুনি এবং হেপাটোলজির কিন্তু অনেক প্রোগ্রাম আছে, সরাসরি কারা ভালো হচ্ছেন, তার কি কি সমস্যায় পড়েছেন ওগুলো যে মানে শেয়ার করা অন্যদের সাথে, এই প্রোগ্রামগুলো কিন্তু আমরা মাননীয় উপাচার্যের সাথে কিন্তু অনেক প্রোগ্রাম করি, কি খেতে হবে, কোন তেলটা ভালো, হ্যাঁ এগুলো কিন্তু আমাদের কিন্তু ওয়েবিনারে কিন্তু আসে এবং কথা বলে আমরা জানতে পারি যে আমরা পেশেন্টের জন্য কি করব। তেলের প্রসঙ্গ আপনি তুলেছেন, আমি একটু জানতেই চাই যে বলা হয় অনেকে সয়াবিন রেখে সরিষা খাচ্ছে, সেটিতেও ক্ষতির কথা বলা হচ্ছে, সেখান থেকে অন্য তেলের কথা বলা হচ্ছে, আমরা সেটা থামবো কোথায়? এটা আসলে কোনো থামার উপায় নেই, থামার উপায় হচ্ছে যে আমরা হেপাটোস সোসাইটির সাথে আমরা একটা ডিসিশন নিয়েছি, সবচেয়ে ভালো হচ্ছে মানে লিভারের জন্য অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এটা সবচেয়ে ভালো, তারপর সানফ্লাওয়ার অয়েল এবং অন্যান্য তেল আছে। আর যাদের সামর্থ্য নেই আমরা বলছি 2-3 রকমের তেলটা মিশিয়ে খান, হয়তো একসময় আপনি সয়াবিন খাচ্ছেন, একসময় সরিষার তেল খাচ্ছেন, একই রকম তেল না, মানে একটু বিভিন্ন রকম মিশিয়ে মিক্সড করে খাওয়া আর কি। আচ্ছা। ওটাই। আর রিসার্চের কথা যেটা বলছেন যে আমি আসলে হেপাটোলজিকে জানি যে আমরা অনেক অ্যাডভান্স কাজ করে, এটা আসলে আমার মনে হয় যে অন্যান্য জায়গায় এত কিছু আছে কিনা আমার জানা নেই, কিন্তু আমরা জানি যে কাজ করে যাচ্ছি আমরা এবং খুব আন্তরিক বিজ্ঞানের সঙ্গে আসলে আপনারা আছেন আর কি। আছি, সব আমরা মিলে। আছি। ডক্টর সাইফুদ্দিন, আপনার কাছে জানবো যে আমাদের বাংলাদেশের মানে নেচার অনুযায়ী এক একটি রোগে অনেকগুলো সোসাইটি কাজ করে। হেপাটোলজিতে আমরা দেখেছি এরকম বিক্ষিপ্ততা আসলে ছিল, এখনো হয়তো কিছু কিছু আছে। হেপাটোলজি সোসাইটি বাংলাদেশে হেপাটোলজি লিভার রোগের নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনারা কত কাজ করছেন বা আরও কত স্বপ্ন আছে ভবিষ্যতে কাজ করবার? ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। হেপাটোলজি সোসাইটি আসলে দীর্ঘদিন ধরে বাংলাদেশের লিভারের রোগীদের স্ক্রিনিং করা থেকে শুরু করে চিকিৎসা এবং পরামর্শ সবগুলো ব্যাপারেই ভূমিকা রাখছে, এবং আপনারা মিডিয়াতে জানেন যে এ বিষয়ে আমরা সবসময় মিডিয়াকে সাথে নিয়েই কাজ করি এবং মিডিয়ার মাধ্যমেই দেশের জনগণের কাছে পৌঁছাতে চেষ্টা করি এবং জনগণের কাছে লিভার রোগের যে মেসেজটা সেই মেসেজগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে ভবিষ্যতে লিভার রোগের সংখ্যা কমে যায় এবং যারা আক্রান্ত হয়েছে তারা যাতে সঠিক চিকিৎসাটা পায়। এজন্যে আমরা প্রাথমিক যে ব্যাপারগুলো আছে সেগুলো তো করি, যেমন স্ক্রিনিং করা। আমরা অলরেডি একটা অফিস নিয়েছি, সেখানে কিন্তু অনেক অল্প খরচে লিভার সোসাইটির খুবই অল্প খরচে চিকিৎসা এবং স্ক্রিনিং দুইটাই করা হচ্ছে, রোগীর স্ক্রিনিংও করা হচ্ছে এবং নিয়মিত ওখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবাও দিচ্ছেন। পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ওয়েবিনার, অনলাইন বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে আমরা প্রাইমারি কেয়ার চিকিৎসক যারা আছেন তাদের কাছে লিভারের রোগীরা প্রাথমিকভাবে গেলে তারা কিভাবে ওই রোগীটাকে ডিল করবেন সেই ব্যাপারেও তাদেরকে নির্দেশনা দিয়ে একটা সেটআপ তৈরি করার চেষ্টা করছি আমরা। কারণ কি যে আপনি জানেন যে এই যে 4-5 কোটি লিভারের ফ্যাটি লিভারের রোগী যদি বলি আমি, তাদের মধ্যে আগামী 10 থেকে 20 বছরে কিন্তু একটি বড় অংশ, যদি আপনি 25 ভাগও ধরেন, তাহলে 1 কোটি লোক লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং এই 1 কোটি লোককে লিভারের চিকিৎসা দেওয়ার মতো চিকিৎসক কিন্তু লিভারের চিকিৎসক কিন্তু বাংলাদেশে নেই। সেক্ষেত্রে আপনারা অন্যান্য সোসাইটির সাথে তো মাঝে মধ্যে বসেন, হ্যাঁ, রোগী তো অবশ্যই। সবাই আপনার কাছেই তো আসলে আসছে না। না না, মেডিসিনের কাছে আসছে, গ্যাস্ট্রোএন্টারোলজির কাছে তাদের সাথে তো আপনাদের একটা কমিউনিকেশন আছে। কমিউনিকেশন আছে। ধন্যবাদ। আমি একেবারে 1 মিনিটে ডক্টর শায়লা আপনার কাছে জানতে চাই যে ঠেকায় না পড়লে নিউট্রিশনিস্টদের কাছে মানুষ আসলে আসে না বা ডাক্তার রেফার না করলে আসে না, যদি আসে স্বপ্রণোদিতভাবে বা আসার প্রবণতা যদি বাড়ে, সেই রোগীর বা সেই মানুষের কত লাভ হয় জীবনে? ধন্যবাদ আপনাকে, মানে চমৎকার প্রশ্ন। আসলে ঠেকায় না বলে কথাটা সত্যি, তারপর কিন্তু বাড়ছে, আসার পর বাড়ছে, তবে এলাকা ভিত্তিক। সব জায়গায় যে পেশেন্ট যে বেশি যায় তা কিন্তু নির্দিষ্ট কিছু মানে এরিয়া ভিত্তিক কিন্তু পেশেন্টগুলো আসে, তবে তাদের জন্য কিন্তু খুব অনেক ভালো কিছু হচ্ছে। এর জন্য আমি একটু এক কথায় বলবো যে আমরা বিভিন্ন বয়সে কিন্তু আমরা জানি যে কোন বয়সে কি খেতে হবে, কি করতে হবে। খুব ছোট বয়স থেকে এখন তো মারাও সচেতন, খুব ছোট বয়স থেকে কিন্তু আসছে, যেমন 6 মাস হয়ে গেছে কমপ্লিমেন্টারি ফিডিং কি খাবে, তখন থেকে আমরা শুরু করে কিন্তু নির্দেশনা, গভর্নমেন্টে কিন্তু নির্দেশনা আছে 6 থেকে 9, 9 থেকে 12, 12 থেকে 2 বছর এরকম করে কিন্তু পুরো ডায়েট করা আছে। তো এই জিনিসগুলো যদি আমরা তখন থেকে শুরু করি, আস্তে আস্তে সে যখন বড় হচ্ছে, অ্যাডোলেসেন্ট হচ্ছে, এই যে একটা নিয়মের মধ্যে আছে, এটা কিন্তু লাভ অনেকখানি, দেখবেন যে অনেকখানি অসুখ দূরে থাকে। কাজে আমি বলবো যে নিউট্রিশনিস্টদের জন্য আসলে কিন্তু একদম ক্ষতির অনেক বেশি লাভই হবে। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। খাদ্যাভ্যাস বা খাদ্য তালিকা আমরা যেভাবে বলি না কেন, এটি আসলে একটি আলাদা একটি পৃথিবী। একেবারে জন্মের পর থেকে আমরা যদি এই নিয়মকানুনগুলো মেনে চলি, অন্তত নিউট্রিশনিস্টদের কাছে যাই বা চিকিৎসকের কাছে গেলেও যদি এই বিষয়গুলো জেনে রাখি, আমাদের রোগের উপশমের ক্ষেত্রে এটি অনেক বড়
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা চাইবো যে আমরা যখনই সমস্যায় পড়ি না কেন অন্তত নিজে নিজে দায়িত্ব না নিয়ে অন্তত বিশেষজ্ঞদের কাছে পরামর্শ নিয়ে জীবন পরিচালনা করে। এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।